রংপুর নগরীতে বাস, ট্রাক ও মাহিন্দ্রা ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের। কুষ্টিয়ায় ট্রাক চাপায় সিএনজি ২ আরোহী নিহত। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ৫ দিনের রিমান্ডে। রংপুরে হত্যা মামলায় ১৫ দিন হেফাজতের আবেদন করে পুলিশ। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ। পরিচালক সহ ৩৭ জন একই গ্রামের, আছে এক পরিবারেরই ৫ সদস্য। তদন্ত করছে দুদক। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পূর্ব মুহূর্তে ওখানকার ৩ জন অফিসার আমার কাছে কিছু অনৈতিক আবদার করে। একটা ঊর্ধ্বতন কর্মকর্তার এলাকা থেকে এতগুলো মানুষের চাকরি কিভাবে হয় সেটা আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। এই বিশ্ববিদ্যালয়টাতে প্রচুর করাপশন হয়েছে। নোবডি ইজ অ্যাবাভ ল, কেউ আইনের ঊর্ধ্বে না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রংপুর ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। এর মধ্যে রংপুরে বাস, ট্রাক ও মাহিন্দ্রা ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন ৩ জন। সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের সাতমাথা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। সাতমাথা চায়না সিনেমা হলের সামনে পৌঁছলে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিকে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির ধাক্কা লাগে পেছনে থাকা মাহিন্দ্রায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান মাহিন্দ্রার ৩ যাত্রী। আহত হন একজন। মরদেহগুলো উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। উলিপুর থেকে রংপুরে আসার পথে উনি সড়ক দুর্ঘটনায় মারা দিয়েছে। পরে স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী যে গাড়ি চাপা দিয়ে চলে গেছে। দর্শক, রংপুরে সড়ক দুর্ঘটনার বিষয়ে আরও জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, নিহতদের পরিচয় জানা গেছে কিনা, এই দুর্ঘটনা কিভাবে ঘটলো, বিস্তারিত জানাবেন আমাদের। শাওন, আমরা ৩ জন যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ২ জনের আমরা পরিচয় পেয়েছি। তার মধ্যে একজন হলেন জনাব রমজান আলী, যিনি আবুল কাশেম গ্রুপের সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি আজ কুড়িগ্রামের উলিপুর থেকে তার অফিসিয়াল কাজে রংপুর আসার জন্য এসেছিলেন। এবং আরেকজন আছেন যিনি গাড়িতেই কাজ করেন, তার নাম শাহিন আলম সোহাগ, যার বাড়ি কাউনিয়ার শ্যামপুর এলাকায়। এবং আমরা যতটুকু জেনেছি তার স্বজনরা এখানে এসেছেন যে তার একটি বাচ্চা আছে এবং তিনি গাড়িতেই কাজ করতেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের যিনি এডিসি আছেন মিডিয়া, জনাব আশিক মাহমুদ, তিনি যেটি এই দুর্ঘটনার ব্যাপারে বলছেন যে ঘন কুয়াশার কারণেই মূলত এই দুর্ঘটনাটি হয়েছে। অর্থাৎ ঢাকা থেকে একটি গাড়ি কুড়িগ্রাম অভিমুখে যাচ্ছিল, নাইট কোচ, এবং সেটি এই যে চায়না হল যে আছে রংপুর মহানগরীর যে সাতমাথা, কুড়িগ্রাম এবং রংপুর মহাসড়কের যে সাতমাথার যে চায়না সিনেমা হল আছে, সেই চায়না সিনেমা হলের সামনে গিয়ে রংপুরগামী একটি ট্রাককে প্রথমে ধাক্কা দেয়। এরপর সেটি চলে যায় সেই বাসটি, এবং পরবর্তীতে ওই ট্রাকটি গিয়ে মাহিন্দ্রার ওপরে পড়ে এবং সাথে সাথেই ঘটনাস্থলেই মারা যান যে ৩ জন। তাদের মধ্যে আমরা ২ জনের নাম পেয়েছি এবং আর একজন এখনো তার নাম পাওয়া যায়নি, তার স্বজনরা আসেনি বলে পুলিশ জানিয়েছে। এবং আর একজন যিনি আছেন গুরুতর আহত, তার নাম মিলন বর্মন, তিনিও আছেন এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে সার্জারি ওয়ার্ড আছে সেই সার্জারি ওয়ার্ডে তিনি ভর্তি আছেন। এবং রংপুর হাইওয়ে পুলিশ থেকে যেটি বলা হয়েছে, হাইওয়ে পুলিশের যিনি এসপি জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, তিনি যেটি বলছেন যে ঘন কুয়াশা এবং চালকদের যে বিশ্রামহীনতা এবং উচ্চ গতি, আর তার সাথে হচ্ছে যে এই মহাসড়ক এবং সড়কগুলোতে যে আইন ভঙ্গ করে বিভিন্ন ধরনের যে মাহিন্দ্রা আছে, অটো আছে, সেগুলো চলাচলের কারণেও সেটি হয়। এবং একই সাথে কিন্তু আজ মাজহার, অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। টঙ্গীর তুরাগ তীরে আমবায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বয়ান করেন। এখন খিত্তায় চলছে তালিমের আমল, ইমান আকিদার আমল, যা চলবে জুমার নামাজে শুরু হওয়া
আগ পর্যন্ত। আজ জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা জোবায়ের। শুরায়ে নিজামের অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমা মাঠ লাখো মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। এই ধাপে ঢাকার একাংশ সহ মোট 41 জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এছাড়া 30টির বেশি দেশের হাজারো বিদেশি মেহমানও ইজতেমায় অংশ নিয়েছেন। উর্দু ভাষার মূল বয়ানকে বিভিন্ন ভাষাভাষীর মেহমানদের জন্য বাংলা ছাড়াও ইংরেজি, আরবি, ফার্সি সহ কয়েকটি ভাষায় রূপান্তর করে শোনানো হচ্ছে। প্রথম পর্বের প্রথম ধাপ আজ থেকে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এই বছরের ইজতেমা খুব সুন্দরভাবে হচ্ছে। যেই সংঘাত ছিল, যে একটা ভয় ছিল মানুষের মধ্যে যে এখানে হয়তো বা কোনো কিছু হবে, আলহামদুলিল্লাহ সেই ধরনের কোনো সংঘাত ঘটেনি। সুস্থ মাফিক ইজতেমা হচ্ছে, এতে মানুষ আল্লাহ রহমতে খুব খুশি। বিগত বছরের নাই এবছর অত্যন্ত সুন্দরভাবে আমাদের আয়োজন, শৃঙ্খলা বাহিনী সবকিছু মিলিয়ে। তাছাড়া সর্বপ্রথম আমি যে কথাটা বলবো, 2 পর্বের হওয়ার কারণে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমাদের আয়োজন সুন্দরভাবে চলতেছে। দর্শক, ইজতেমা ময়দানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শামীম রেজা। সরাসরি যাব তার কাছে। শামীম, ইজতেমায় এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে, সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শুরায়ে নিজামের আয়োজনে বিশ্ব ইজতেমা মাঠ এখন মুসল্লিদের অংশগ্রহণে কানায় কানায় পরিপূর্ণ। এখন খিত্তায় খিত্তায় আমল শেষে কিছুক্ষণ আগেই আসলে জুমার আজান হয়েছে। এখন জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছেন মুসাল্লিরা। আর জুমার নামাজের উদ্দেশ্যেই এখন মুসাল্লিরা এখানে আসছেন। সবাই সম্মিলিতভাবে সমবেত হবেন, মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, সবার প্রত্যাশিত দেশ ও দশের জন্য দোয়া করবেন। সবার যার যার জায়গা থেকে আসলে দেশের কল্যাণে প্রার্থনা করবেন, এমনটাই জানাচ্ছেন। আর এছাড়া এখন সব কিছু আসলে জুমার নামাজকে ঘিরেই আবর্তিত হচ্ছে। তবে এখনো খুতবা শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো খুতবা শুরু হয়ে যাবে। আর নামাজ যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই জুমার নামাজ অনুষ্ঠিত হবে, সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর। যেহেতু মানুষের চাপ বেড়েছে, মুসল্লিদের চাপ বেড়ে যাচ্ছে, এ কারণে আইন শৃঙ্খলা বাহিনীও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে বেশ তৎপর এবং সুষ্ঠুভাবেই যাতে জুমার নামাজটাও শেষ করতে পারেন সেই পদক্ষেপই নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। শামীম, অনেক ধন্যবাদ আপনাকে। রংপুরে হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নামে এক পথচারীকে হত্যা মামলায় সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত 3-এ নুরুজ্জামানকে হাজির করে পুলিশ। 15 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। এর আগে গতরাতে রংপুর নগরীর পোস্ট অফিসের গলিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুন্না হত্যাকাণ্ড ছাড়াও রাজধানীর যাত্রাবাড়ি থানায় 2টি হত্যা মামলা এবং আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলার আসামি সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 15 দিনের রিমান্ড চেয়ে আবেদন করি। বিজ্ঞ আদালত ওনার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমাদের মামলা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। ঘটনা আমাদের রংপুরে, উনি লালমনিরহাটে। এমন কোন সিসিটিভি ফুটেজ বা এমন কোন প্রমাণ দেখাইতে পারবে না যে উনি এটার মধ্যে জড়িত ছিল। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিচালক সহ এক গ্রামেরই 37 জন, তাদের মধ্যে 5 জন আবার একই পরিবারের। এরকম আরও 4টি পরিবারের বেশ কয়েকজন আছেন এই তালিকায়। সব মিলিয়ে 196 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতি সহ দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে আদালতে মামলাও করেছেন কয়েকজন চাকরি প্রার্থী। যদিও অভিযুক্তরা দাবি করেছেন যথাযথ প্রক্রিয়াতেই চাকরি পেয়েছেন সবাই। তদন্ত করছে দুদক। শাহজাদপুরের প্রত্যন্ত পল্লী ব্রজবালা এই এলাকার সন্তান গোলাম সারোয়ার ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক। সম্প্রতি সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি। তার গ্রামের 36 জন চাকরি করছেন বিভিন্ন পদে, 5 জন আবার একই পরিবারের সদস্য। গোলাম সারোয়ার আমার বন্ধু, তো ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটা বড় পোস্টে চাকরি করে, সেই সুবাদে হয়তো এই চাকরিগুলো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের উপপরিচালক শিবলি মাহবুব
তার স্ত্রী ও শ্যালকসহ কয়েকজন আত্মীয় চাকরি করছেন শিক্ষা প্রতিষ্ঠানটিতে। সঙ্গীত বিভাগের চেয়ারম্যান রওশন আলমের ভাই ভাবিসহ 5 জন এবং সাবেক রেজিস্ট্রার সোহরাব আলীর বেশ কয়েকজন আত্মীয় কর্মরত বিশ্ববিদ্যালয়ে। স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে মোট 196 জনকে নিয়োগের অভিযোগে মামলা করেছেন কয়েকজন চাকরি প্রার্থী। ভিসি ছিলেন ডক্টর বিশ্বজিৎ ঘোষ, রেজিস্ট্রার সোহরাব আলী। তারা কিছু লোক তাদের আজ্ঞাবহ আমি বলবো তাদের লোক নিয়োগ দেয়। সিলেকশন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পূর্ব মুহূর্তে ওনকার 3 জন অফিসার আমার কাছে কিছু অনৈতিক আবদার করে, তো সেটা আমি গ্রহণ করিনি। আমি না গ্রহণ করে আমি আদালতে দ্বারস্থ হই। আমি হাইকোর্টে আবেদন জানাই, মামলা করি। বিষয়টি নিয়ে কথা বলতে চাই চাকরি পাওয়াদের সাথে, তবে রাজি হলেন না কেউ। পরিকল্পনা ও উন্নয়ন দফতরের উপপরিচালক শিবলি মাহবুবও কথা বলতে রাজি নন। একটু আপনার সাথে কথা বলে তারপর প্রসিডিউরটা মেইনটেইন করেন। সেদিনের মতো বসি আমি, সমস্যা নাই। শুধু কর্মকর্তা কর্মচারী নয়, শিক্ষক নিয়োগেও আছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাইলেন শিক্ষার্থীরা। দুর্নীতি নিয়োগ বাণিজ্যের কথা বলছেন, সেটা সত্যি, আমরা নিজেরাও শুনেছি। একটা ঊর্ধ্বতন কর্মকর্তার এলাকা থেকে এতগুলো মানুষের চাকরি কিভাবে হয় সেটা আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। ছাত্রলীগের যারা ছিল এরা ছিল একেবারে গোলাম সরোয়ার গোয়াংদের পালিত লেলিত। আমরা চাই যে যেই দুর্নীতি করুক না কেন তার শাস্তি হতে হবে। এসব অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে মঞ্জুরি কমিশনের সদস্যরা। তদন্ত করছে দুদক। এই বিশ্ববিদ্যালয়টাতে প্রচুর করাপশন হয়েছে। বারবার বলেছি চরম ইমেজ ক্রাইসিসের মধ্যে আমরা আছি এবং নোবডি ইজ অ্যাবাভ ল, কেউ আইনের ঊর্ধ্বে না। 2015 সালের 8 মে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অস্থায়ী ক্যাম্পাসে 12টি অনুষদের অধীনে চলছে শিক্ষা কার্যক্রম। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সরিষার ভরা মৌসুম, ফুলে ছেয়ে গেছে ক্ষেত, জেলায় জেলায় এখন হলুদের সমারোহ। পাশাপাশি মৌ বক্স নিয়ে হাজির মৌচাষিরা। এতে যেমন ফলন বাড়ছে, সরিষার প্রাকৃতিক মধুরও যোগান বাড়ছে। দূর দূরান্ত থেকে সরিষা ক্ষেতের মোহনীয় রূপ দেখতে আসছেন দর্শনার্থীরাও। চলন বিলে এখন সরিষা ফুলের রাজত্ব। দিগন্ত জুড়ে যেন বিছিয়ে আছে হলুদ গালিচা। নাটোরের চলন বিল, হালতি সহ ছোট বড় বিলগুলোতে শোভা ছড়াচ্ছে সরিষা ফুল। অন্য ফসলের তুলনায় উৎপাদন খরচ আর পরিশ্রম তুলনামূলক কম হওয়ায় জেলার ৯,১৮৮ হেক্টর জমিতে এবার এই রবি শস্য আবাদ হয়েছে। বাড়ি 14, 17 ও বিনা 11 জাতের সরিষা চাষ করে স্বপ্ন বুনছেন কৃষক। আশা বিঘা প্রতি ফলন মিলবে 5 থেকে 6 মন। মানে সীমিত খরচে আবাদটা উঠে আর সরিষার দামও ভালো যায়। 90 থেকে 95 দিনের মধ্যে সরিষার আবাদরা খুব লাভবান আবাদ, অল্প খরচে। ফুলগুলা খুব সুন্দর দেখা যাইতেছে। ছেলেমেলা আইসা এইখানে পিকনিক করে, ছবি তুলে নিয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে বাড়ি 13 এবং 14 জাতের সরিষা দেয় এবং বিনা জাতেরও দেয়। যে সরিষার দানা অনেক ভালো, উন্নত জাত এবং তেলের পরিমাণটা বৃদ্ধি হয়। বাজার দরও ভালো, প্রায় 3500 থেকে 4000 টাকা করে বেচবো বলে আমরা আশা করছি। ফলন বাড়াতে সরিষা খেতেই আবার মধু চাষ, পরাগায়নের কাজ করছে মৌমাছিরা। চারদিকে মৌ মৌ সুবাসে ছোটাছুটি আর মধু সংগ্রহে ব্যস্ততা। আমরা প্রতি বছরই খামার নিয়ে সরিষার মধু সংগ্রহের জন্য আসি। প্রাকৃতিক উপায়ে সরিষার মধুটা বাজারে চাহিদা অনেক বেশি। এদিকে ঝালকাঠিতে 1017 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। বাড়ি 14, 17 সহ বাড়ি 18 ও বিনা 9 জাতের সরিষা আবাদ করেছে চাষিরা। প্রায় 1200 মেট্রিক টন ফলন পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পৌষের ধান দিছি, এরিদান ওঠার পরেই আমরা শস্য দিছি। কীটনাশক ছাড়াই আমরা সরিষা ফলন ভালো পাই। আমাদের শুধু সার লাগে একটু বেশি। আমাদের যে ধান ফানে চাইতে আমাদের সরিষা লাভজনক। তৈলের ঘাটতির জন্য, আমাদের গরুর খৈরের জন্য আমরা এটার দানাটার খদ্য আমরা গরুর খাওয়াইতে পারি। এই জন্য আমাদের এইটা সরিষা দিলে লাভজনক।
দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা কমাতে তদারকি করছে কৃষি বিভাগ। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর জন্য এবং বাজারে যাতে সারা বছর নিরাপদ তেল পাওয়া যায় এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এবার সারের সরবরাহ খুবই ভালো ছিল, কৃষকেরা সুষম সার ব্যবহার করেছে, ন্যায্য দামে তারা ক্রয় করেছে, সারগুলো জমিতে ব্যবহার করেছে। আমার বিশ্বাস ফলন পাবে বেশি কৃষকরা। সরিষা ফসলেও যেন কোনো ধরনের কোনো রোগের বা কোনো বালাইয়ের আক্রমণ না হয় সে ব্যাপারে কিন্তু আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। চোখ জুড়ানো দৃশ্য উপভোগে খেতে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ, দূর দূরান্ত থেকেও আসছেন অনেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।